চলল দেশে করোনা সংক্রমণের। ৩.৫ লাখ ছাড়িয়ে দিনকে দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা, থেমে নেই মৃত্যুর মিছিল। ভাইরাস থেকে দূরে থাকার সুযোগ কম, জীবিকা আর লোকসান পোষাতে ছুটছে মানুষ। ঠিক যখন দরকার স্বাস্থ্যবিধি মানা, তখনই পথে ঘাটে কর্মস্থলে এই নিয়ে রয়েছে উদাসীনতা। ঘরে বাইরে এই ভাইরাস নিয়ে এখনও নানান জিজ্ঞাসা রয়েছে মানুষের মাঝে। তাই দর্শক, আমরা আছি আপনাদের পাশে করোনা সেল নিয়ে। আপনার প্রশ্নের সরাসরি উত্তর দেবেন একজন বিশেষজ্ঞ ডাক্তার। পরামর্শ পেতে আমাদের ফোন করুন 982405 এই নাম্বারে। সাথে আছি আমি টুম্পা হাসান। দর্শক, আজ আমাদের সাথে আছেন জাতীয় কিডনি ইনস্টিটিউটের প্রাক্তন পরিচালক অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ। ডাক্তার শামীম আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ডাক্তার শামীম আহমেদ, আজকের আলোচনা আমি শুরু করতে চাই এক নতুন গবেষণার একটি তথ্য দিয়ে। বাংলাদেশ সরকারের নতুন এক গবেষণা বলছে যে ঢাকার বাসিন্দাদের ৪৫% মানুষের দেহে করোনা ভাইরাসের অ্যান্টিবডি পাওয়া গেছে। এই যে ৪৫% মানুষের শরীরে অ্যান্টিবডি পাওয়া গেছে, এর মানে কি এই দাঁড়ায় যে ইতিমধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত তারা? জি, অ্যান্টিবডি পাওয়া মানে আপনার এই যেটা সংক্রমিত হয়েছে এবং তাদের উপসর্গ হয়তো কম ছিল, তারা হয়তো জানেন না। আর যাদের পরীক্ষা করা হয়েছে তারা হয়তো আক্রান্ত ছিলেন কিন্তু তারা টেস্ট করেন নাই, কিন্তু তাদের মধ্যে অ্যান্টিবডি পাওয়া মানে এই অ্যান্টিবডিটা আমরা জানি 6 থেকে বা 7 মাস, 8 মাস, 9 মাস থাকতে পারে। এটা একদিকে যেমন ভালো, আর এইটার থেকে আমরা যেটা জানতে পারি যে আমাদের কমিউনিটিতে কত % রোগী এই মানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এটা একটা ভালো দিক আমি মনে করি। সেই সাথে আমাদের এখনো সতর্ক থাকতে হবে, এরাও যে পরে আক্রান্ত হবে না সেটাও বলা যায় না, এবং যারা আক্রান্ত হয়নি তাদেরও কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে আমাদের এই সুখবর এটা আমাদের জন্য, কিন্তু আমাদের কিন্তু সতর্ক থাকতেই হবে। আপনি জানেন এই পর্যন্ত বাংলাদেশে আপনি যেটা বলতেছিলেন যে ৩,89,৭৩৮ জন অলরেডি আক্রান্ত, এবং কালকে যে মৃত্যু সোমবারের ৩১ জন, এই নিয়ে ৫,৫৫০ জন মৃত্যু হয়েছে। এটা হলো কোর্টের, যারা আমরা সরকারিভাবে যেটা। এছাড়াও কিন্তু বাইরে যেটা আপনি একটু আগে যে সমীক্ষার কথা বললেন, সেটাও কিন্তু বোঝা যায় যে আমাদের দেশে এই ছাড়াও কিন্তু করোনা রোগ আক্রান্ত আছেন। তো একটা জিনিস বলো, যেটা ইমিউনিটি, যেটা আমরা বলি হার্ড ইমিউনিটির দিকে একটু যাচ্ছি, সেটা ভালো। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো এখনো কিন্তু আমরা সাসেপ্টেবল ফর ইনফেকশন। কাজে আমাদের সেই সুরক্ষা, এই হলো নিজের সুরক্ষা এবং কমিউনিটির যারা আছে তাদের সুরক্ষার জন্য সুরক্ষার একটাই পন্থা, আনটিল ভ্যাকসিন, যেটা ভ্যাকসিন আগামী বছরের মাঝামাঝি ছাড়া আপনার ভ্যাকসিন পাবেন না। যে যতই বলেন যে দেশেই হোক, আমাদের দেশে আসতে আরো 6 থেকে 7 মাস 8 মাস লাগবে। কাজে একটা সুরক্ষা যেটা আমরা মানতে পারি, সিম্পল, আপনি মাস্ক ব্যবহার করেন। সঠিকভাবে যদি আমরা মাস্ক পরিধান করি, আমি বা আপনার সামনে যারা আছেন, তাহলে আপনি সংক্রমণ হার <1%। সেই একটা অস্ত্রকে আমাদের, আমরা যেটা বলি, অনেকে এটাকে শ্যাডো ভ্যাকসিন বলতেছে, যে ভ্যাকসিন না আসা পর্যন্ত এইটাই একটা সোশ্যাল ডিস্টেন্স, যেটা সেটা হয়তো আমরা মানতে পারছি না, বিকজ যারা বাসে আসতেছেন, যারা কাজ করতেছেন, বা যারা বাজারে যাচ্ছেন, তারা সোশ্যাল ডিস্টেন্স কিন্তু মানা সেটা সম্ভব হচ্ছে না। 3 ফিট বলেন, 4 ফিট বলেন, যাই বলেন, কিন্তু মাস্কটা যদি ব্যবহার করি তাহলে কিন্তু সংক্রমণটা কমে যাবে। আশা করি এই মাস্কের উপরে আমাদের বেশি জোর দিতে হবে, এবং নিজের সুরক্ষা, আমি জানি আমাকে সুরক্ষা রাখি, আমি আমার পরিবার এবং সমাজ এবং দেশকে সুরক্ষা রাখা, এটা এই সচেতনতা সবাইকে আনতে হবে। অনেকে মাস্ক পরেন কিন্তু মাস্কটা মুখের নিচে থাকে অথবা নাকের নিচে থাকে, সেটা বুঝতে হবে যে আমাদের এই ভাইরাসটা তো মুখ, নাক আর চোখ দিয়ে যায়। কাজে আমার যে জিনিসটা ঢাকতে হবে, মুখটা আর নাকটা ঢাকতে হবে। অনেকে মাস্কটা গলায় ঝুলিয়ে রাখেন, অনেকে মাস্কটা নাকের নিচে পরেন, সেটা তো হবে না, সেটা তো আপনার কোনো লাভ হবে না। কাজেই মাস্ক পরাটার উপরে গুরুত্ব দিতে হবে, সচেতন করতে হবে। জি ডাক্তার শামীম, আপনি যেরকম স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বলছেন, চিকিৎসকরা আপনারা কিন্তু আরেকটি বিষয় আপনারা বলে থাকেন, সে হচ্ছে কোমরবিডিটি যাদের আছে। সেই কোমরবিডিটির মধ্যে একটা গ্রুপ আছে যাদের হচ্ছে কিডনিতে সমস্যা, যাদের আগে থেকে আছে ক্রনিক কিডনি ডিজিজে যারা ভুগছেন, তাদের বিষয়ে একটু জানতে চাইবো। কিন্তু আমাদের সাথে এই মুহূর্তে একজন দর্শক যুক্ত আছেন, তার কাছ থেকে প্রশ্নটি নিয়ে আসতে চাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। আমি উত্তরা থেকে বলতেছি। জি বলুন। আচ্ছা আপু, আমার হচ্ছে কুরবানি ঈদের সময় আমার করোনা হয়েছিল। এখন আল্লাহর মধ্যে ভালো, কোনো সমস্যা নাই, কিন্তু করোনা ভালো হয়ে যাওয়ার পর আমার যেটা ফিল হচ্ছে, আমার প্রচন্ড জয়েন্ট পেইন হয়। যেমন রাত্রেবেলা আমি ঘুম থেকে উঠে ফ্লোরে পা ফেলতে পারি না, প্লাস হচ্ছে হাত মুভ করতে পারি না, আর হাঁটুতে গিয়ে আমার জয়েন্ট পেন যেটা বলে সিভিয়ার পেন হয়। আমি জানতে চাচ্ছি এটা কি করোনা সাইড ইফেক্ট হিসেবে এটা আমার হয়েছে নাকি? আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন এবং সেই সাথে জানাবেন যে আপনার ডায়াবেটিস বা কোনো আর্থ্রাইটিস এর সমস্যা বা অন্য কোনো ধরনের হেলথ ইস্যুস আছে কিনা।
আমার এজ হচ্ছে 40, আর ডায়াবেটিস এমনিতে নেই। আর হচ্ছে আর্থ্রাইটিস মানে এমনি হালকা, আমার সিজার হয়েছিল তো 3টা, এমনিতে অল্প অল্প ব্যথা করছে কিন্তু সিভিয়ার ছিল না। এই করোনা চলে যাওয়ার পর মনে হচ্ছে যে আমার একদম প্রচন্ড পেইন। আমি ধরেন কন্টিনিউয়াসলি আমি 15 মিনিট দাঁড়ায় থাকতে পারি না। 15 মিনিট দাঁড়ায় থাকলে মনে হয় কি একদম হাঁটু মানে ভেঙে আসে, খুবই মানে গরম হয়ে যায়, প্রচন্ড ব্যথা করে। তারপর আবার শুয়ে পড়ি, শুয়ে আবার 5-10 মিনিট রেস্ট নিলে আবার ওকে হয় শরীরটা। জি, আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমরা ফিরছি ডক্টর শামীম আহমেদ আপনার কাছে। উত্তর দিয়ে দেই। জি, উনি যে প্রশ্নটা করছে এটাই স্বাভাবিক। আপনি জানেন যে পোস্ট কোভিড সিনড্রোম একটা টার্ম, যেটা এই করোনা কালে, এই যে ধরেন মার্চে ধরেন বা যেটাই বলেন, এই যে 9 মাস 11 মাসে এখন কিন্তু অনেক কোভিড যারা বেঁচে গেছেন বা কোভিডে আক্রান্ত হয়েছে তাদের কতগুলি উপসর্গ পাওয়া যায়। সেই উপসর্গগুলি পোস্ট কোভিড সিনড্রোম বলা হয়। এই ব্যাপারে 2টা জার্নালে অলরেডি রিকগনাইজড জার্নালে এটা পাবলিশড আছে। সেই সিমটমগুলি কি? প্রথম যেটা হলো ফ্যাটিক, মানে মানে এত এত দুর্বল লাগে, কোনো কাজ করতে ইচ্ছা হয় না। দ্বিতীয় হলো মায়ালজিয়া, সারা শরীরে ব্যথা, যেটা ওনার হচ্ছে, সারা শরীরে প্রচন্ড ব্যথা হবে। তৃতীয় হলো যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, টেনশন। চতুর্থ হচ্ছে যে আপনার ঘুম হয় না, বা রাত্রে ঘুম হয় না, দিনে ঘুম হয়। এই 4টে হলো মেইন। ছাড়াও আরো কতগুলি উপসর্গ দেখা যাচ্ছে। সেটা হলো ভুলে যাচ্ছে, কাজ করা কনসেন্ট্রেশন পাচ্ছে না, মানে ডিমেনশিয়ার মতো হচ্ছে, মানে আমি ভুলে যাই, কাজটা ভুলে যাই, অথবা এই জন্য অনেকেই কিন্তু তাদের কাজে সেই ইফিসিয়েন্সি আনতে পারছেন না। অনেকেই বিদেশে চাকরি হারাচ্ছেন তার ইফিসিয়েন্সির জন্য। আরেকটা যেটা হচ্ছে সেটা হলো মেয়েদের চুল পড়ে যাচ্ছে। এই সবগুলি সিমটমই কিন্তু পোস্ট কোভিড সিমটম। সেই জন্য আমরা বলতেছি একটা পোস্ট কোভিড ক্লিনিক, যেটা ঢাকা মেডিকেল হয়েছে, দেশমতো হয়েছে, অন্যান্য জায়গায়, এটা 2টা কাজ করতে হবে। এটা তো যাদের, এছাড়াও আরেকটা জিনিস যেটা হচ্ছে যে শ্বাসকষ্ট হচ্ছে, অর্থাৎ ফাইব্রোসিস, লাংসে যে ইনভলভমেন্ট হয় ফুসফুসে, ওটা ফাইব্রোসিস হয়ে এক্সপেন্সিবিলিটি কমে যায়, সেই ক্ষেত্রে তার শ্বাসকষ্ট হচ্ছে। এইগুলির জন্য কিন্তু রিহ্যাবিলিটেশন এন্ড ট্রিটমেন্ট, আর যারা ডিপ্রেশন এবং সাইকিয়াট্রিক প্রবলেমে ভুগতেছেন, ডিপ্রেশন, তাদের জন্য সাইকোথেরাপি দিতে হবে। সেই জন্য ওষুধের চিকিৎসাও লাগবে, সাইকোথেরাপিও লাগবে, রিহ্যাবিলিটেশন লাগবে, তার এক্সারসাইজ করা, তার লাংসের এক্সারসাইজ, জয়েন্টের এক্সারসাইজ, এগুলি কিন্তু করার প্রয়োজন আছে। প্রথমে যেটা আপনি বলতেছিলেন প্রশ্নটা, কোমরবিড কন্ডিশন, হ্যাঁ ডেফিনেটলি আপনি দেখেন বাংলাদেশে এখন যেটা হচ্ছে, ঢাকায় সবচেয়ে মৃত্যুর হার অন্যান্য থেকে, যদি 31 জন হয় তার ভিতরে 15-20 জনই হলো ঢাকায়। এবং সেই ক্ষেত্রে এই ঘনবসতিতে আমরা যেটা মনে করি সেটা, সেই ক্ষেত্রে কাদের বেশি হচ্ছে? যাদের বয়স বেশি, 50 থেকে 60, 60 থেকে 90, 100-র ভিতরে। এবং কাদের বেশি, আরো কাদের বেশি হচ্ছে? কোমরবিড কন্ডিশন, অর্থাৎ যাদের ডায়াবেটিস আছে, যাদের হার্টের প্রবলেম আছে, যাদের ব্লাড প্রেশার আছে, যাদের কিডনির সমস্যা আছে, যাদের লাংসের সমস্যা, অ্যাজমা, ব্রঙ্কিয়াল, তাদের এই কোমরবিড কন্ডিশন যাদের আছে, স্ট্রোক হয়েছে তাদের কোমরবিড কন্ডিশন যাদের আছে, তাদের মৃত্যুর হার বেশি। সেই বিষয়ে আমরা একটু কিডনি সম্বন্ধে আলাদা করে আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাইবো, কিন্তু তার আগে আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, তার কাছ থেকে প্রশ্নটি নিয়ে আসতে চাই। দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। রাধাচরণ দেবনাথ। জি, বলুন। হ্যাঁ, করোনা কতদিন থাকে এই রোগীর সাথে? আচ্ছা, ঠিক আছে, আপনি দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান, আপনি নিশ্চয়ই জানতে পারবেন এই বিষয়ে। এই পর্যায়ে একটু জানতে চাইবো যে কোমরবিড ডিজিজের মধ্যে একটি তো হচ্ছে যে যারা ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন বা কিডনির যে কোনো সমস্যায় ভুগছেন, সেই ক্ষেত্রে কিডনি জটিল অবস্থায় না পৌঁছলে অনেক ক্ষেত্রে তো আমরা টেরই পাই না যে আমাদের কিডনি সমস্যা হচ্ছে। একটু বলবেন কোন কোন উপসর্গগুলো দেখে আসলে আমরা বুঝতে পারবো যে কিডনিতে সমস্যায় ভুগছেন কেউ? আচ্ছা, দেখুন, কিডনি অনেক সময় আমরা বলি এটা কিডনির রোগটা সাইলেন্ট কিলার। আপনার 80-70 ভাগ কিডনি ড্যামেজ হয়ে থাকবে, কিন্তু আপনার কোনো উপসর্গ থাকবে না। সেক্ষেত্রে যদি ক্লাসিক্যাল সিমটম থাকে, তাহলে আমরা যদি বলি কিডনির রোগ তো অনেক কিছু আছে, যেমন কিডনিতে প্রেশার প্রদাহ, এটা একটা কিডনি রোগ। কিডনিতে প্রোটিন লিক করতেছে, শরীরে পানি আসছে, সেটাও কিডনির রোগ। কিডনি যখন কাজ করে না, অকেজো হয়ে যাচ্ছে তাৎক্ষণিকভাবে, সেটাও কিডনির রোগ। আবার কিডনি কিছু ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ কিডনির জন্য, সেটাও কিন্তু কিডনির থেকে হচ্ছে। তাহলে আপনার বুঝতে হবে যে আপনি কি কি কারণে কিডনি রোগ হতে পারে। 1 নম্বর হলো যে আপনার ডায়াবেটিস আছে কিনা। ডায়াবেটিস হলো এখন আমাদের দেশে সিকিডি, মানে ক্রনিক কিডনি ডিজিজ, ধীর গতিতে কিডনি নষ্ট হওয়ার প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো উচ্চ রক্তচাপ, যদি আপনার রক্তচাপ বেশি থাকে। তৃতীয় কারণ হলো যদি আপনার 2টা কিডনিতে পাথর থাকে, প্রচুর পাথর যেটা রাস্তা ব্লক করে সেটা, অথবা পাথর নিচে
যদি করতে পারে সেটার জন্য হতে পারে। জন্মগত একটা রোগ থাকে পলিসিস্টিক কিডনি ডিজিজ, সেইটা অল্প বয়সে বেশি হয়, মানে মানে বেশি ক্ষতি করে না, কিন্তু যখন বয়স থাকে তখন উচ্চ রক্তচাপ হয়, ব্লাড প্রেশার সাথে সাথে তার এই যে মানে পেশাবে ইনফেকশন হয়, রক্ত যায় এবং পাথর তৈরি হতে পারে। সেই সাথে সাথে যেহেতু জন্মগত রোগ, সেই সাথে সাথে আরো কনজেন্টাল ইফেক্ট হয়, সেটার জন্য কিডনি রোগ হতে পারে। এছাড়াও কতগুলি আমরা জানি যে কিছু বেদনানাশক ওষুধ যেগুলি খেলে কিডনিটা ড্যামেজ হয়। যেমন আপনার যদি বয়স্ক লোক হয়, তার যদি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যা, অথবা শরীরে অনেক পানি আছে, লিভার ডিজিজ, হার্ট ডিজিজ, সেই ক্ষেত্রে যদি ব্যথার ওষুধ খায় কিডনিটা ড্যামেজ হতে পারে। এই কারণগুলি আমার জানতে হবে। এটা হলো ধীর গতিতে। ডক্টর সাহেব একটু বলবেন যে আমরা এই যে হুট করে কিছু হলেই একটা প্যারাসিটামল খাচ্ছি, প্যারাসিটামল তো পেইন কিলার হিসেবেও কাজ করে অনেক ক্ষেত্রে, সে এই যে হুটহাট করে মেডিসিন খাওয়ার যে একটা প্রবণতা আমাদের মধ্যে, সেটাও কি কিডনিতে বাজে এফেক্ট ফেলছে না? না, এটা আমরা সবসময় বলি যে ওভার দ্য কাউন্টার ওষুধ আমরা খাওয়া উচিত না। সেই ক্ষেত্রে এই ওভার দ্য কাউন্টার যে কোনো, আমি ধরেন আপনি একটা সিম্পল উদাহরণ দেই, একটা সিপ্রোফ্লক্সিন কিন্তু আপনি যদি খান, কিন্তু আপনি জানতে হবে যে এই সিপ্রোফ্লক্সিন কিন্তু 2-3টা ওষুধও কিন্তু আপনার হঠাৎ করে কিডনি ড্যামেজ করতে পারে। এটা খুব সংখ্যা কম, আমরা অনেক পাই। কাজে আপনি জানতে হবে যে এই ওষুধটা খাচ্ছি কিন্তু আমার অসুবিধা আছে কিনা, সে আমার ক্রিয়েটিন বেশি আছে কিনা, বা এই ওষুধ খাওয়ার পরে পেশাব কমে যাচ্ছে কিনা, কোনো অ্যালার্জিক হচ্ছে কিনা, সেটা জানতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ব্যথার ওষুধ। সেই ব্যথার ওষুধটা হলো আমরা গুরুত্ব দিই যেগুলি নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। প্যারাসিটামল আমরা খুব একটা বেশি বলি না, প্যারাসিটামল খেতে পারে, কিন্তু প্যারাসিটামলটা আবার লিভারের ভিতরে একটু ক্ষতি বেশি করে। এই ছাড়াই যেমন ক্লোফেনাক, ভলটারান, এগুলি এই জাতীয় ওষুধগুলি আপনার কিডনিতে ক্ষতি করে থাকে। আপনি এই যে একটু আগে বললেন কিডনি স্টোনস এর কথা, এই বিষয়ে একটু জানতে যাবো আপনার কাছে যে কিডনি স্টোনস এর কথা অনেকের ক্ষেত্রে আমরা শুনি, কেন কিডনি স্টোনস এর সমস্যাগুলো হয়? খাবারের এর সাথে কোনো একটা ভূমিকা আছে কিনা, বা পানির কি সম্পর্ক আছে কিডনি ভালো রাখার ক্ষেত্রে? খুবই সুন্দর প্রশ্ন। দেখেন, এই কিডনিতে, দুইটা কিডনিতে প্রায় 160 লিটার ফিল্টার, 180 লিটার ফিল্টার হয়, তার মাত্রে পেশাব হয় মাত্র, পরিশোধিত হয় রক্ত 1.5 লিটার। তাহলে এই প্রত্যেকটা পানিটা কিন্তু কিডনিতে অ্যাবজর্ব করে নেয়, ট্রিমেন্ডাস পাওয়ার কিডনি। তাহলে এখানে তো পানি আসার কথা, এখানে শক্ত পাথর কিভাবে হচ্ছে, সেইটা ইম্পর্টেন্ট জিনিস। সেই ইম্পর্টেন্ট হলো যে পাথরের কি উপাদান, কি দিয়ে পাথর হচ্ছে। সেটার একটা উপাদান হলো ক্যালসিয়াম, ফসফেট, অক্সালেট, ইউরিক অ্যাসিড, সাইট্রেট। এই কয়টা, অক্সালেটটা ভালো ফেভার করে, এগুলি আপনার পেশাবের রাস্তায় যেতে হবে। তাহলে পেশাবের রাস্তায় কিভাবে যাবে? ব্লাডের থেকে যেতে হবে, এটা তো আর বাইরে থেকে যায় না, এটা ব্লাডের ভিতরে থাকতে হবে। সেই ব্লাডের ভিতরে তাহলে কি হবে, আপনার রক্তের ভিতরে যদি ক্যালসিয়াম বেশি থাকে, অক্সালেট বেশি থাকে, ইউরিক অ্যাসিড বেশি থাকে, তারপরে সিস্টেট বেশি থাকে, সেটা ফিল্টার হবে, কিডনির ভিতরে যাবে। কিডনির ভিতরে যাওয়ার পরে যে পরিবেশটা, সেই পরিবেশের ভিতরে ধীরে ধীরে পাথর জমতে থাকে। পরিবেশটা কি? এটা অ্যাসিডিক মিডিয়ামে কিছু হয়, আর অ্যালকালাইন মিডিয়াম, মানে ক্ষারের সাথে সম্পর্ক। এবং পানি যদি কম খান তাহলে ওইটা দ্রবীভূত হয় না, আপনার কনসেন্ট্রেটেড হয়। ধীরে ধীরে পাথরগুলি, আপনি জানেন কিডনির ভিতরে দুইটা, মানে একটা ডিম যে সাইজ, সেই সাইজের মতো কিন্তু আপনার মূত্রথলিতে পাথর জমা হয়। কিডনিতে বড় বড় পাথর, এরকম পাথর জমা হতে পারে যখন তারা রোগী জানে না যে তার এই পাথরগুলি আছে, অর্থাৎ যে এই পাথরগুলি কোনো উপসর্গ তৈরি হচ্ছে না। আমি অনেক রোগী পেয়েছি, তখন হঠাৎ করে এক্সরে করলেই এই পাথরগুলি দেখা যায়। তাহলে এই যে মেটাবলিক ফ্যাক্টর, আরেকটা হলো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। আপনি দেখেন সাউথ, মানে মিডল ইস্টে এই যে বেল্ট জোন, স্টোন, সেই ক্ষেত্রে এনভায়রনমেন্ট ফ্যাক্টর কিন্তু কাজ করে। আরেকটা জিনিস হলো যে আপনার ডায়েটারি ফ্যাক্টরের ভিতরে তো ডেফিনেটলি, কারণ এই যে উপাদানগুলি বললাম সেটা তো ডায়েটের থেকে আসে, সেই ডায়েটগুলি আমাদের কম খেতে হবে অ্যানালাইসিস করার পরে। আরেকটা হলো জেনেটিক ফ্যাক্টরও আছে, যে বাপের কিডনি স্টোন ছিল, ছেলেরও হচ্ছে, সেখানেও কিন্তু লিঙ্ক আছে। তাহলে মেটাবলিক ফ্যাক্টর, এনভায়রনমেন্ট ফ্যাক্টর, জেনেটিক ফ্যাক্টর, এই সবগুলি মিলেই কিন্তু পাথর তৈরি হচ্ছে। এই পাথর তৈরি হওয়ার পরে আমরা যদি পাথর পাই, সেই পাথরটা ছোট থাকলে আমরা এমনি সরে যেতে পারে, বড় হলে এটা ফেলে দিতে হবে। এবং এই সাথে সাথে কি কারণে এই পাথরটা হয়েছে, অথবা পাথরের যে উপাদান বা কম্পোজিশন, সেটা আমরা জানতে হবে। কেন জানতে হবে? ওই পাথরটা যদি আপনি কম্পোজিশন জানেন, ওই জাতীয় খাবার আপনি কম খাবেন। আরেকটা জিনিস হলো, পাথর একবার সরিয়ে ফেললেন, সার্জারি করে আপনি ফালিয়ে দিলেন, কিন্তু দেখা যাচ্ছে 5 বছর পরে 50% স্টোন রিকার করে, অর্থাৎ আবার তৈরি হয়। 10 বছর পরে 70% রিকার করে। তাহলে এই রিকার করাটা হলো মেডিকেল ট্রিটমেন্টের আন্ডারে, যে আপনি তার যে খাদ্য অভ্যাস,
তার যে পাথর দিয়ে যে পাথর সেই উপাদানগুলি জানি খাদ্যের ভিতরে কম থাকে, এবং সাথে সাথে কিছু ওষুধও আপনি দিতে পারেন জানি এগুলি পেশাবে জমা না হয়। সেই সাথে সাথে পানির পরিমাণটা একটু বেশি খেতে হবে, কারণ পানি বেশি খেলে ওইটা কনসেন্ট্রেট হতে পারবে না, ওটা দ্রবীভূত হয়ে যাবে। তাছাড়া আমরা জানি কিছু কিছু ইউরিনের অ্যাসিডিক মিডিয়াতে কিছু পাথর হয়, অ্যালকালাইন মিডিয়াতে কিছু পাথর হয়। তাহলে আমরা জেনে সেই অনুযায়ী তার ইউরিনটাকে অ্যাসিডিক করতে চেষ্টা করব, অথবা অ্যালকালাইন করার জন্য ওষুধ দিতে হবে। এইভাবেই কিন্তু চিকিৎসাটা করতে হবে পাথর। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডাক্তার শামীম আহমেদ, আপনার মূল্যবান সময় থেকে আমাদের সময় দিয়েছেন এবং অনেক গুরুত্বপূর্ণ আলোচনাও করেছেন। দর্শক, আর এই ছিল করোনা সেলে আজকের আয়োজনে। আগামীকাল দেখাবে ঠিক একই সময়। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।